প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সোহেল ভাইয়া। আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিসেন্ট পরীক্ষাটি হলো, অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষের এই প্রশ্ন সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রত্যেকে আমার এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড প্রত্যেকেই আমার এই ক্লাসটি দেখতে পারে। আজকে আমি তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সলভগুলো বেসিক থেকে শুরু করে আমরা খুব সহজেই আমরা এই প্রশ্নগুলো সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্নের নাম। কে না চায় এখানে ভর্তি হতে হবে? এই স্বপ্নটা কে দেখে না? সবাই দেখে, তাই না? তো আমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে, বিশেষ করে এই ম্যাথের যে বেসিক ক্লিয়ার থাকে, প্রত্যেকের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করা খুব সহজ হয়ে যায়। আমরা প্রত্যেকেই মনে করি যে প্রশ্নগুলো আসলে অনেক কঠিন আসে, কিন্তু আসলে অনেক কঠিন আসে না। প্রশ্নগুলো বেসিক থেকে, যেমন 21-22 শিক্ষাবর্ষের যে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, সম্পূর্ণ বেসিক লেভেল থেকেই প্রশ্নটা তৈরি হয়েছে। তো চলো আমরা প্রশ্নগুলো সলভ করা শুরু করি। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখি। আর আরেকটা জিনিস বলি তোমাদের, যে আমাদের যে এমসিকিউ প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 15টি, তার মধ্য থেকে 8টি প্রশ্ন প্রথম পত্রে এসেছিল এমসিকিউ, আর দ্বিতীয় পত্র থেকে এসেছিল 60টি। তো আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসে এমসিকিউ এবং সিকিউ সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু আমরা সলভ করব। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসে তোমরা প্রত্যেকে উপস্থিত থাকবা। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ওকে, আমরা প্রথমেই নাম্বার 1 নম্বর প্রশ্ন, আমরা যেই প্রশ্নটি সলভ করব, আমাদের যোগজীকরণ থেকে যে প্রশ্নটি এসেছিল -2, এখানে হচ্ছে -1, তারপরে x প্লাস মডুলাস x dx এর মান কত? এটা আমাদের প্রশ্ন এসেছিল। তো এখানে আমাদের যে উত্তরগুলো ছিল সেগুলো পরে আমরা লিখব, আগে এটাকে সলভ করে নিই। এখানে যেহেতু এমসিকিউ প্রশ্ন, সেহেতু এখানে 4টা অপশান দেওয়া ছিল। তো অপশানগুলো আমি প্রথমে বলছি না, আমরা এটাকে আগে সলভ করি। তো এখন একটা জিনিস দেখো, ইন্টিগ্রেশন অফ x প্লাস x মডুলাস dx। এখানে একটা জিনিস মনে রাখবা যে মডুলাস x এই জিনিসটা মানে কি? মডুলাস x এই জিনিসটা মানে হচ্ছে এর ভিতরে -xও থাকতে পারে, +xও থাকতে পারে, তাই না? তো এই জিনিসটাকে আমরা বলতে পারি যে xটা এখান থেকে 0-র চাইতে বড় হবে একটা, আর একটা এরকম হতে পারে যে xটি 0-র চাইতে ছোট বা সমান হবে। দুইটা কন্ডিশন হতে পারে। ওকে, তো অর্থাৎ এই জিনিসটাকে আমরা একবার +x একবার -x এরকমভাবেও কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে সলভ করতে চাই ইন্টিগ্রেশন অফ x প্লাস মডুলাস x dx, অর্থাৎ এটাকে আমরা যেহেতু প্লাস মাইনাস দিয়ে যদি থাকে, তাহলে সেটাকে আমরা আলাদা আলাদা করে নিতে পারি। তাহলে চলো এখন আমরা আলাদা করে নিই। তো এটাকে যদি আমরা প্রথমে আলাদা করি, তাহলে দেখো কি পাবো। ইন্টিগ্রেশন অফ এখানে -2 থেকে -1 এর ভ্যালুটা দেওয়া আছে। এটাকে আমরা আলাদা করি, তাহলে x dx প্লাস এখানে দেখো আবার আমরা যদি আলাদা করি, এই একই ভ্যালুটা এখানে চলে আসবে -2 -1। ওকে, এখন এই যে দেখো এখান থেকে আমরা এটাকে ভেঙে একটা +x পেয়েছিলাম, একটা -x পেয়েছিলাম। এখন কথা হচ্ছে যে আমরা নিব কোনটা? আমরা দুইটাই নিতে পারি, কিন্তু ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা মানটা কিন্তু নেগেটিভ মান নিব। ওকে, তাহলে আমরা যদি এই মানটা -x dx এটা আমরা নিতে পারি।
এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে ইন্টিগ্রেশন অফ ভ্যালু -2 থেকে এখানে -1 এক্স ডিএক্স প্লাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস ইন্টিগ্রেশন অফ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো -2 -1 এক্স ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু আমাদের উত্তরটা চলে আসলো। উত্তরটা কি চলে আসলো দেখো, এটা হচ্ছে পজিটিভ মান মাইনাস নেগেটিভ মান, দুইটা একই না? তাহলে এটা থেকে যদি এটা তুমি বিয়োগ করে দাও তাহলে ফলাফলটা কত আসছে 0। এটাই ছিল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আমাদের এই প্রশ্নের উত্তরে আমাদের 4টা অপশান দেওয়া ছিল। সেই 4টা অপশান ছিল, এ নাম্বারে দেওয়া ছিল 3, বি নাম্বারে দেওয়া ছিল 0, সি নাম্বারে দেওয়া ছিল 1 আর ডি নাম্বারে দেওয়া ছিল 6। তাহলে দেখো আমাদের উত্তর কোনটা পেলাম আমরা বলো তো? আমরা এই বি নাম্বারটা উত্তর পেলাম। দেখো কত খুব সহজেই এত ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা বেসিকটা যদি আমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ভাইয়ারা দেখো এই অঙ্কটা কত সহজেই আমরা কিন্তু সলভ করে নিতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নতে যাই। দুই নাম্বার প্রশ্ন নাম্বার 2, এটা ছিল কে এর কোন মানের জন্য x সমান 1 বিন্দুতে f of x ইকুয়াল x স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই x এর লঘুমান পাওয়া যাবে। এটা ছিল আমাদের প্রশ্ন। ওকে, এখন দেখো তাহলে এই যে প্রশ্নটি আসছে যে কে এর কোন মানের জন্য x সমান 1 বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে, সেই বিন্দুটা কত x সমান 1। এই x সমান 1 বিন্দুতে অর্থাৎ এই বিন্দুটাতে x সমান 1 বিন্দুতে আমরা লঘুমান পাব। তো এখানে একটা জিনিস খেয়াল করবা যে লঘুমান যদি আমাদের বলে তাহলে আমরা যে জিনিসটা দেখব যে এফ অফ এক্সের যে ফাংশনটি দেওয়া থাকবে সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে তার ফলাফল আমরা পাবো 0। এটা কিন্তু আমরা ধরে নিব। ওকে, তাহলে কি বললাম, যদি লঘুমান বের করতে বলে যে কোন মানের জন্য লঘুমান পাওয়া যাবে, তাহলে আমরা কি করব, আমরা যে এফ অফ এক্সের যে ফাংশনটি দেওয়া থাকবে তাকে একবার অন্তরীকরণ করে যে ফলাফলটি আমরা পাবো সেটাকে আমরা কি ধরে নিব 0। এখন আমরা দেখো তাহলে এফ প্রাইম এক্স মানে একবার অন্তরীকরণ ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি পাচ্ছি, তাহলে দেখো এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হবে 2x। এবার দেখো এখান থেকে আমরা যেহেতু প্লাস কে ধ্রুবক ছিল রেখে দিলাম, এবার 1/x থাকলো না, তাহলে 1/x এর অন্তরীকরণ কি হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে 1/x এর অন্তরীকরণ হবে -1/x স্কোয়ার, এটা মনে রাখবা। দেখো তাহলে k বাই x এর অন্তরীকরণ আমরা কি পেলাম, k ইন্টু 1/x এর অন্তরীকরণ হচ্ছে কি -1/x স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়াল দেখো কত পাচ্ছি আমরা 0। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, বা আমাদের কত বিন্দুতে লঘুমান বের করতে বলেছে দেখো তো, x ইকুয়াল 1 বিন্দুতে বলেছে না? তাহলে আমরা x ইকুয়াল 1 বিন্দুতে যদি বলে ওই মানটা আমরা এখন এখানে বসাই দিব। তাহলে দেখো 2 ইন্টু 1 তাহলে 2, এবার প্লাস মাইনাসে মাইনাস কে থাকলো ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তাহলে কত থাকছে বলো তো 1 ইকুয়াল হচ্ছে কত 0। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি কত 2 মাইনাস কে ইকুয়াল 0, তাহলে অতএব কে ইকুয়াল আমরা কত পাচ্ছি বলো তো 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কে এর মান। কি ক্লিয়ার? দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নটিও আমরা সলভ করে নিলাম। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। এবার আমাদের 3 নম্বর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হচ্ছে, আমরা দেখি প্রশ্নটি আগে।
3 নম্বর প্রশ্ন ছিল আমাদের যে 3x প্লাস 4y ইকুয়াল কে রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x বৃত্তকে স্পর্শ করে কে এর মান কত? কে এর মান কত? দেখো এই প্রশ্নটি আমাদের ছিল। তো এই প্রশ্নটি দেখো বৃত্ত থেকে এসেছে, যদিও 21-22 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের জন্য বৃত্ত চ্যাপ্টারটি ছিল না, ওকে, তারপরে এটা বৃত্ত থেকে দিয়েছে। তবে খুব সহজ একটা প্রশ্ন। দেখো যারা এটা আগে যারা পড়েছিলা তারা পারবা, কারণ মূল কনসেপ্ট বেসিক কনসেপ্ট থেকেই প্রশ্নটা এসছে। আমরা একটু ভাবলেই কিন্তু উত্তরটা বের করে নিতে পারবো। কিভাবে? এই রেখাটি বৃত্তকে স্পর্শ করে, তাই একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা বৃত্তকে একটা রেখা স্পর্শ করবে। এই রেখাটা স্পর্শ করলো, তাহলে কোন রেখাটি স্পর্শ করলো? 3x প্লাস 4y মাইনাস কে ইকুয়াল হচ্ছে 0, এই রেখাটি। আর এটা হচ্ছে আমাদের বৃত্ত। সেই বৃত্তের সমীকরণটা কত? এটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল হচ্ছে 0, এটা বৃত্তের সমীকরণ। এখন যদি একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে ওই বৃত্তের সমীকরণ থেকে আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ খুব সহজেই বের করতে পারি। এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা যদি কেন্দ্র বের করতে চাই, তাহলে এখান থেকে দেখো কেন্দ্র যদি বের করতে চাই, তো আমরা জানি কেন্দ্রের ভুজ কি হবে? ভুজ হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই 2। দেখো তাহলে মাইনাস এক্সের সহগ, তাহলে মাইনাস আর এক্সের সহগ কত? -10, তাহলে +10 হয়ে গেল, ডিভাইডেড বাই 2, তাহলে কত পাচ্ছি আমরা? 5। এবার কেন্দ্রের কোটি হবে মাইনাস ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই 2। তাহলে বলো তো এখানে কি ওয়াই কোনো কিছু আছে? নাই, তাহলে তার মান কত হবে? 0। আমরা কেন্দ্র পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আমাদের টার্গেট কি? ব্যাসার্ধ বের করা। তাহলে দেখো আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, আমাদের ব্যাসার্ধের সূত্র ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে জি স্কোয়ারের মান দেখো 5 স্কোয়ার, এবার প্লাস এফ স্কোয়ার, এখানে তো এফ আছে 0, এবার মাইনাস হচ্ছে সি। তাহলে সি দেখো তো এখানে কি সি এর মান কোনো কিছু আছে? সি কি? কনস্ট্যান্ট। তাহলে সি এর মান নাই, তাহলে ওটাও কি হবে? 0। তাহলে শুধুমাত্র আমাদের এটাই থাকছে। তাহলে আমরা পেলাম কত বলো তো? শুধুমাত্র 5। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 5। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা বৃত্তের সমীকরণ ছিল, আমরা কি বের করলাম? কেন্দ্র আর ব্যাসার্ধ। তো আমি আবার বলছি, এখান থেকে কেন্দ্র বের করার সূত্র মাইনাস এক্স এর সহগ বাই 2, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ, আর কোটি হবে মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের কোটি। আর ব্যাসার্ধ এর সূত্রটা বলেছিলাম কি? ব্যাসার্ধ এর সূত্রটা ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ সূত্র। আমি সূত্রটিও কিন্তু তোমাদের লিখে দিলাম। ওকে, এবার মূল কনসেপ্টে আসি, অর্থাৎ প্রশ্নতে ফিরে আসি। দেখো খুব সিম্পল প্রশ্ন কিন্তু এসেছে এটা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কেন্দ্র পেলাম 5, 0, ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ কত পেলাম? 5। এখন দেখো আমাদের কি বের করতে বলেছে? কে এর মান। তো এখানে এই মূল কনসেপ্ট যেটা, যে একটা রেখা বৃত্তের তখনই স্পর্শক হবে যখন বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই জায়গাটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কি বললাম? এখানে যে জিনিসটা হবে, যে আমাদের মূল কনসেপ্ট ছিল কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে চলো আমরা এখন এটা বের করি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? লম্ব দূরত্ব ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে লম্ব দূরত্ব যদি বের করতে চাই, তাহলে এই জায়গা থেকে এই বিন্দুটা কোথায় বসবে? রেখার এক্সের আর ওয়াইয়ের উপর। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, দেখো যে মডুলাস অফ
5টা 3 এক্সের জায়গায় বসবে, তাহলে 3 × 5 তাহলে 15। আর এখানে ওয়াইয়ের মানটা যেহেতু 0 এখানে চলে আসলো, তাহলে 0 হয়ে গেল, -k মডুলাস বসে গেল। ওকে, আমাদের যেটা সূত্র ছিল। আর ডিভাইডেড বাই কি হবে, এক্সের সহগের স্কোয়ার যোগ হচ্ছে ওয়াইয়ের সহগের স্কোয়ার, তাহলে এক্সের সহগের স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগের স্কোয়ার, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইকুয়াল, দেখো ব্যাসার্ধ কত পেয়েছিলাম ভাই, 5। ক্লিয়ার? তো আমরা 5টাকে বসাই দিলাম। এখন এখান থেকে আমরা যদি মানটা বের করতে চাই, তাহলে 15 - k মডুলাস ইকুয়াল হচ্ছে, এখান থেকে পাচ্ছি 5, এইদিকে গুণ করলে হয়ে যাবে 25। ওকে, এখন আমাদের টার্গেট কার মান বের করা, কে এর মান। আমরা যখন মডুলাসটাকে উঠাই দিব, তখন দেখো 15 - k যখন আমরা মডুলাসটাকে উঠাই দিলাম, তখন আমাদের ডান দিকে প্লাস মাইনাস হবে। ক্লিয়ার? আমরা যখন বাম দিকে মডুলাসটাকে উঠাই দিব, তখন ডান দিকে কি হবে, প্লাস মাইনাস হবে। আমরা বসাই দিলাম। এখন আমরা যদি এখান থেকে দেখো, যেহেতু প্লাস মাইনাস, তাহলে একবার প্লাস নিতে হবে, একবার মাইনাস নিতে হবে। আমরা যদি প্লাস মান নিই, তাহলে কে এর মান যে জিনিসটা আসবে, দেখো আমরা যদি প্লাস মান নিই, তাহলে কে এর মানটা কত আসছে, এখান থেকে দেখো আমরা যদি প্লাস মান নিই, তাহলে কে এর মান আসবে -10। ওকে, আর আমরা যদি মাইনাস মান নিলে কে এর মান আসবে আমাদের 40। ওকে, এইটা হবে আমাদের উত্তর। যখন আমরা এখান থেকে প্লাস মান নিব, কে এর মান -10, যখন আমরা মাইনাস মান নিব, তখন কে এর মান আসবে 40। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করে নিলাম। দেখো কত সহজ প্রশ্ন এসেছিল পরীক্ষায়। অর্থাৎ যদি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে এগুলো প্রশ্ন কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যেই তোমরা কিন্তু সবাই সলভ করে নিতে পারবা। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন ছিল, সেটা ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন। কোন ব্যবধিতে f(x) ইকুয়াল x ডিভাইডেড বাই x² প্লাস 1 ক্রমবদ্ধ মান। এটা ছিল আমাদের প্রশ্ন। ওকে, যে কোন ব্যবধিতে f(x) ফাংশনের যে মানটা দেওয়া আছে, এটা ক্রমবদ্ধ মান মানে হচ্ছে যে মানটা ছোট থেকে বড় চলতেই থাকবে, বাড়তে থাকবে, ছোট থেকে বড় মান বাড়তে থাকবে, এটা হচ্ছে ক্রমবদ্ধ মান। তো যদি প্রশ্নতে এই ক্রমবদ্ধ মানটা থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের একটা মূল কনসেপ্ট যে জিনিসটা, যে ক্রমবদ্ধ মান যদি হয়, তাহলে এই f(x) ফাংশনটিকে আমরা একবার আমরা অন্তরীকরণ করে যে ফলাফলটা পাবো, সেটা অবশ্যই কি হবে, 0-র চাইতে বড় হবে। এটা মনে রাখবা যে যদি ক্রমবদ্ধ মান থাকে, তাহলে আমরা কি করব, ওই f ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে যে মানটা পাওয়া যাবে, সেটা অবশ্যই 0-র চাইতে বড় হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা এটাকে একবার অন্তরীকরণ করব, তাহলে f'(x) অর্থাৎ এটা তাহলে d/dx x ডিভাইডেড বাই x² প্লাস 1, এখান থেকে আমরা পাচ্ছি এটা। এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে u/v উপরে x চলকের একটা ফাংশন, নিচে x চলকের একটি ফাংশন, তাহলে মোট দেখো উপরে নিচে দুইটাই কিন্তু x চলকের ফাংশন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে, আমরা প্রত্যেকেই কিন্তু একটা সূত্র জানি, যে d/dx uv, একটা আমরা জানি, সরি u/v এর সূত্র আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এখানে আমরা কি জানি, যে এটা যদি d/du অর্থাৎ u যেহেতু, তাহলে আমরা এই জিনিসটা যে u/v-কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এখানে যে জিনিসটা আমরা পাবো, যে u/v হলে নিচে হবে v², উপরে v d/dx u মাইনাস u d/dx v, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, u/v এর সূত্র। ক্লিয়ার? ওই সূত্র দিয়ে আমরা এখন অঙ্কটা আমরা সলভ করব।
তাহলে দেখো যে যখন তুমি সূত্র জানবা, সূত্র তোমার আয়ত্ত থাকবে, তখন কিন্তু অন্তরীকরণের এই অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো এটাকে যদি আমরা এখন একবার অন্তরীকরণ করি ইউ বাই ভি আকারে, তাহলে আমাদের যে সূত্রটা ছিল যে ভি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার, এটা ভি স্কোয়ার। এবার ভি, তাহলে ইউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এটা ভি ইন্টু ডি বাই ডিএক্স ইউ, অর্থাৎ কি ইউ এর অন্তরীকরণ। তাহলে দেখো এটা ইউ না, তাহলে এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ফলাফল কত হয় 1, ওকে, মাইনাস ইউ, ইউ কি এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, ডি বাই ডিএক্স ভি, ভি কি বলতো এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর অন্তরীকরণ কি হবে 2x। এবার আমরা এখান থেকে পেয়ে গেলাম 0, ক্লিয়ার। এখন দেখো এবার আমরা এটাকে যদি ডান দিকে পাঠাই দিই তাহলে 0 হয়ে গেল। এটা আমরা ফলাফল কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার 0, এটা দেন 0, ওকে। এখন দেখো এখান থেকে আমরা ফলাফল কি পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার ইজ লেস দেন 1। কারণ কি, যখন তুমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করবা তখন কি হবে, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে আর লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, ক্লিয়ার। এখন আমাদের টার্গেট কি ছিল বলো তো, টার্গেট ছিল যে কোন ব্যবধি বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো এই জিনিসটাকে আমরা যদি লিখতে চাই তা এটাকে আমরা লিখতে পারি -1, দেখো -1 এক্স স্কোয়ার আর হচ্ছে 1, এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি যে -1 এখানে এক্স -1 -1 এর চেয়ে এক্সের মানটা বড় হবে আবার 1 এর চাইতে ছোট হবে। এখন আমাদের প্রশ্ন ছিল ব্যবধিতে, তো এটাকে আমরা যখন ব্যবধি আকারে লিখব তখন একটা জিনিস খেয়াল করো, ব্যবধি এই বিষয়ে যখন আমরা ব্যবধি আকারে যখন লিখব এখানে সবাই একটা বিষয় ভুল করে, এই যে দেখো এই যে প্রথমে এখানে গ্রেটার দেন অর লেস দেন যদি শুধুমাত্র থাকে তাহলে ব্যবধিটা হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যদি এখানে গ্রেটার দেন বা লেস দেনের সাথে ইকুয়াল দেওয়া থাকে তাহলে সেটা হবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা তোমরা। তাহলে যেহেতু শুধুমাত্র এখানে দেখো যে গ্রেটার দেন আছে তাহলে ব্যবধিটা হবে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 থেকে 1, এটাই ছিল আমাদের অপশানে একটা দেয়া ছিল। কিন্তু কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা খুব সহজেই এই প্রশ্নটি তোমরা সলভটা বুঝতে পেরেছো, ওকে। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নতে চলে আসি। পরবর্তী প্রশ্ন, এবার 5 নম্বর যে প্রশ্নটি ছিল যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া ছিল সি আর পাই, এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? দেখো সরল রেখার এটা প্রথম যখন আমার যখন একাডেমিক ব্যাচগুলোয় আমি সরল রেখা করাই তখনই কিন্তু আমি তোমাদের বলে দিই, আবার অ্যাডমিশান ব্যাচে তো আমি পড়াইছি যে এই পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে অ্যাডমিশানে কিন্তু পরীক্ষায় আসে, অ্যাডমিশান পরীক্ষায় কিন্তু এগুলো আসে। আমি কিন্তু তোমাদের একাডেমিক যখন পড়িয়েছি এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের বারবার বলেছি। দেখো ওই জিনিসটা থেকেই কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, খুবই সিম্পল বিষয়, এখন আমাদেরকে এটা সলভ করতে হবে, ক্লিয়ার? তো এখান থেকে দেখো পোলার স্থানাঙ্ক মানে কি, মানে এটা আর এর মান আর এটা কার মান বলো তো ভাইয়া, থেটার মান। পোলার স্থানাঙ্ক মানে কি আর থেটা, আমাদের বের করতে হবে কি কার্তেশীয় মান। কার্তেশীয় মান মানে কার মান বের করতে হবে বলো তো, একটা এক্স এর মান বের করতে হবে আর একটা ওয়াই এর মান বের করতে হবে, এই তো সিম্পল বিষয়। তাহলে দেখো আমরা যখন এক্স এর মানটা বের করব তখন আমরা সূত্র জানি এক্স ইকুয়াল কি বলো তো ভাইয়া, আর কজ থেটা। এখন আমরা মান বসাই, দেখো আর এর মান কত বলো তো, সি চলে আসলো, সি
এবার কজ থেটা, থেটার পরিবর্তে আমরা বসাই দিলাম কত, পাই। এখন দেখো এই যে কজ পাই, কজ পাই, কজ পাইয়ের মান কত, কজ পাইয়ের মান হচ্ছে -1, কজ পাইয়ের মান কত, -1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, সি ইন্টু -1 ইকুয়াল হচ্ছে কত, -c। এটা আমাদের এক্স এর মান বের হলো। ক্লিয়ার? এই মানগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার চলে আসো আমরা ওয়াই এর মান বের করি। তাহলে দেখো ওয়াই ইকুয়াল, আমরা সূত্র কি জানি বলো তো ভাইয়া? সূত্র আমরা জানি ওয়াই ইকুয়াল আর সাইন থেটা, এইটা ছিল আমাদের সূত্র। চলো এবার আমরা মানগুলো বসাই দিই। খুব সিম্পল, দেখো কত সহজ প্রশ্ন এসেছিল, কিন্তু কি এটাই আবার অনেকের কাছে কঠিন হয়ে যাবে, কারণ যাদের বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার নাই, যারা ভালো করে বইটা পড়ে নাই, তাদের জন্য খুবই কঠিন হবে। আর যারা বইটা ভালো করে পড়েছে তাদের জন্য কি হবে, খুবই সহজ হবে, কারণ সবগুলো প্রশ্নই কিন্তু বই থেকে এসেছে, তাই না? তো দেখো এখন আমরা যদি আর এর মানটা বসাই দিই, আর এর মান কত ছিল বলো তো, সি ইন্টু সাইন থেটার মান কত ছিল, পাই। এখন দেখো সাইন পাই এর মান কত বলো তো ভাইয়া, 0। তাহলে এখান থেকে দেখো সি ইন্টু 0 মানে টোটালটা কি পাচ্ছি আমরা, 0। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করলাম, এই মানটা আমাদের কত মান বলো তো ভাইয়া, এই মানটা হচ্ছে আমাদের -c আর হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের অপশানে ছিল। ওকে, দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারছি, তাই না? কি তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে বলো? তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, এই প্রশ্নগুলো কি খুব কঠিন ছিল? খুবই কঠিন ছিল না। ওকে, এখন আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি। প্রশ্ন নাম্বার 6। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, এ ইকুয়াল 1 2 2 5 এত হলে ম্যাট্রিক্স থেকে এটা প্রশ্ন এসেছে, ডেট এ ইন্টু এ ইনভার্স এর মানটা কত? দেখো ভাইয়া খুবই খুবই সূক্ষ্ম একটা প্রশ্ন। অর্থাৎ সূক্ষ্ম বললাম কেন, যে যেভাবে ভাববা তার জন্য সেভাবে উত্তর হবে, কারণ এটা দেখো খুব সিম্পলভাবে ভাবতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেখো এই জিনিসটা দেখো, এর একটা মান দেওয়া আছে 2/2 অর্ডারের, আমাদের বের করতে হবে কি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স, এ ইন্টু এ ইনভার্স। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তাহলে কি আমরা এ আর এ ইনভার্স দুইটাই বের করব? না, আমরা বের করব না। এই প্রশ্নটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। দেখো ভাইয়া, আমরা যদি প্রথমে এ ইন্টু এ ইনভার্স এটা বের করতে চাই, তো আমরা জানি এ ইন্টু এ ইনভার্স মানে কি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া কিভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়? দেখো ভাইয়া এই জিনিসটাকে আমরা এ ইন্টু এ ইনভার্স যদি করি, তাহলে এ আর 1/a কেটে 1 থাকে না, 1 মানে কি একক ম্যাট্রিক্স না, আর যেটা একক ম্যাট্রিক্স সেটাকে আমরা কি বলতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি না। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, তাহলে এ ইন্টু এ ইনভার্স মানে কত, আই। আমাদের বের করতে হবে কি, ডেট অফ এ ইন্টু এ ইনভার্স, তাহলে এটা হচ্ছে আই, মানে ডিটারমিনেন্ট অফ আই। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, যে এই যে আই আমরা পেলাম অভেদক ম্যাট্রিক্স, তো ভাই এটা আমরা কত অর্ডারে নিব? দেখো তো ভাই প্রশ্নতে কত অর্ডার আছে, 2/2 অর্ডার আছে না? তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি না 1 0 0 1, এটা আমরা বলতে পারি তো, তাই না? এটা আমরা বলতে পারি। ম্যাট্রিক্স পেলাম, কিন্তু আমাদের বের করতে বলেছে কি ভাই বলো তো, ডিটারমিনেন্ট। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম বলতে পারি 1 0 0 1 ডিটারমিনেন্ট। তাহলে এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি তাহলে কত হয়? দেখো তো ভাইয়া 1 হয় না, 1 হয়। দেখো খুব সিম্পল কিন্তু প্রশ্ন। অনেকে কিন্তু কি করেছে, টাইম নষ্ট করেছে। কিভাবে টাইম নষ্ট করেছে, এর মান দেওয়া আছে, এটা থেকে ইনভার্স বের করে তারপরে ফলাফল যা পেয়েছে সেটা থেকে আবার ডিটারমিনেট করেছে, তাই না? তো ভাই দেখো যে সবগুলো প্রশ্ন যে মান দেওয়া থাকবে ওটা নিয়ে আমরা বের করবো সেটা কিন্তু নয়, আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিশান, এটাই হচ্ছে অ্যাডমিশান, যে অল্প সময়ে যে বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বেশি উত্তর দিতে পারবে তারই কিন্তু অ্যাডমিশানে চান্স হবে। অ্যাডমিশানে কিন্তু সবার চান্স হয় না, তাই না? তো একটু টেকনিক্যাল হতে হবে। ওকে, এই টেকনিক্যাল হওয়ার জন্য কি করতে হবে, তোমাকে একটা ভালো গাইডলাইন নিতে হবে। অর্থাৎ ভালো গাইডলাইন কি, যে তোমাকে বেসিক কনসেপ্ট করে পড়াশোনা করতে হবে ভাইয়া, তাহলে অ্যাডমিশান খুব সহজ, খুব সহজেই কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় চান্স পেতে পারো। যেভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু যে প্রশ্নগুলো এসেছিল তোমাদের দেখো খুব সহজেই কিন্তু আমরা এখানে চান্স পেয়ে যেতে পারতাম, তাই না? তো এখন দেখো পরবর্তী প্রশ্ন। এবার আমরা
একে একে কিন্তু সবগুলো এমসিকিউ প্রশ্নই কিন্তু এমসিকিউ এবং সিকিউ সবগুলোই কিন্তু ভাই আমরা সলভ করব। তো তোমরা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কিন্তু আমার ক্লাসগুলো করো, তাহলে ইনশাল্লাহ এই টাইপগুলো দিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এই টাইপগুলো দিয়ে যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু খুব সহজে ভাই সলভ করতে পারবা। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে আসি। আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 7। প্রশ্ন নাম্বার ছিল x - 3y - 2 = 0 রেখার উপর অবস্থিত P বিন্দুটি 2, 3 এবং 6 - 5 হতে সমদূরবর্তী হলে P বিন্দুর মান কত? P বিন্দুর স্থানাঙ্ক কত? এইটা ভাইয়া ছিল আমাদের প্রশ্ন। দেখো, একটা রেখার উপর P বিন্দুটি অবস্থিত আর এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী হলে P বিন্দুটা কত হবে ভাই? এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল। তো আমরা এই প্রশ্নটি সলভ করি। দেখো, মনে করো এটা হচ্ছে একটা রেখা আর এই রেখাটি কত ছিল? x - 3y - 2 = হচ্ছে 0। ওকে, এই রেখার উপর মনে করো এই বিন্দুতে P বিন্দু অবস্থিত, আমরা ধরে নিলাম যে এখানে P বিন্দু আছে। ওকে, এবার বলেছে যে এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী, এখানে একটা বিন্দু নিলাম মনে করো A 2, 3, এই জায়গায় একটা বিন্দু নিলাম B 6 - 5। ওকে, এখন দেখো যে এই বিন্দু হতে P আর এই বিন্দু হতে B একই দূরত্বে অবস্থান করছে। সমদূরবর্তী মানে কি বলো তো ভাইয়া? একই দূরত্বে না। তাহলে আমরা যদি প্রশ্ন বের করতে চাই তাহলে এই বিন্দু থেকে এটা, এই বিন্দু থেকে এটার মধ্যবর্তী দূরত্ব। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কিন্তু এত ঝামেলায় যাব না, কারণ আমরা যদি অপশানটা টেস্ট করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। কেন ভাই? দেখো তো, এই রেখার উপরে P বিন্দুটা অবস্থান করছে না। তো আমরা তো জানি ভাই যে একটা রেখার উপর যদি একটা বিন্দু থাকে, ওই বিন্দু কি করে বলো তো? ওই রেখাটাকে সিদ্ধ করে দেয় না? ওকে, ওই রেখাটাকে সিদ্ধ করে দেয় মানে কি? মানে x এর মান আর y এর মান ওই সমীকরণে বসিয়ে দিয়ে আমরা কি করতে পারি? ফলাফলটা বের করে নিতে পারি, তাই না? অর্থাৎ যদি বামপক্ষ মিলে যায় তাহলে সেটাই কিন্তু আমাদের বিন্দু হবে, তাই না ভাইয়া? তো এখানে বিন্দু যেটা দেওয়া ছিল, P বিন্দুর অপশানে যে জিনিসগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা একটা বিন্দু নিলাম। যে মনে করো এই বিন্দুটাও দেওয়া ছিল, আরও 3টা বিন্দু দেওয়া ছিল। আমরা অপশানগুলো টেস্ট করব। দেখো, এই বিন্দুটা যদি আমরা P বিন্দু ধরে নিই তাহলে দেখো তো ভাইয়া আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে কি না? যদি মিলে যায় সিদ্ধ করে তাহলে সেটাই উত্তর। দেখো, আমরা যদি এখানে x এর মানটা বসাই, x এর মান ছিল 14 - 3 × 4 - 2, আমরা বাম পক্ষ নিচ্ছি। তাহলে এখন থেকে দেখো যে = 0। যাই হোক, এবার দেখো তো 14 - 3 × 4 = 12 - 2, তাহলে -14 = কত? 0। দেখো তো ভাইয়া, এটা 0 = 0, দুইটাই মিলে গেল না? অর্থাৎ দেখো তো ভাইয়া, এই বিন্দুটা এই রেখাটাকে সিদ্ধ করে দিল না? বাম পক্ষে 0, ডান পক্ষে তো 0 আছে, তাহলে সেই বিন্দুটাই কি হবে? আমাদের উত্তর হবে। তো এখানে দেখো, যদি তোমরা এভাবে করতে যে x, y একটা বিন্দু ধরে নিলাম, PA আর PB এদের মধ্যবর্তী দূরত্ব সমান, এভাবে যদি বের করতে হয় তাহলে কিন্তু কি হতো? আমাদের অনেক সময় লেগে যেত না? তো আমরা দেখো অনেক সময় কিন্তু আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে যে আসলে কি এত ডিটেলসে আমরা করতে চাই না, আমরা অপশান টেস্ট করলে কিন্তু এটা উত্তর পেয়ে যাই। কি ক্লিয়ার? আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টে আমরা অঙ্ক করব না, আমরা জাস্ট এখানে কি করব? যেহেতু এমসিকিউ সেহেতু আমরা কি করব? অপশান টেস্ট করে উত্তরটা আমরা কমপ্লিট করে দিব। কি ক্লিয়ার? কি বোরিং ফিল করছো নাকি তোমরা? দেখো, আমরা কিন্তু সব কিছুকে, যদি বেসিক কনসেপ্ট থাকে, ক্লিয়ার থাকে, সব কিছুকেই কিন্তু আমরা জয় করতে পারবো। শুধু মনে তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি বুয়েটিয়ান হব, আমি ঢাবিয়ান হব। ওকে, শুধু আত্মবিশ্বাস থাকতে হবে। যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই কিন্তু এটা সম্ভব। ওকে, এবার চলে আসো পরবর্তী প্রশ্নে। এখন পরবর্তী যে প্রশ্নটি আমাদের ছিল সেই প্রশ্নটি আমরা এখন সলভ করি।
আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, অর্থাৎ 8 নম্বর যে প্রশ্ন, সেই 8 নম্বর প্রশ্নটি ছিল, এটাই আমাদের প্রথম পত্রের লাস্ট প্রশ্ন। প্রথম পত্র থেকে 8টি প্রশ্ন এসেছিল, তোমাদের আমি বলেছিলাম। তো এই 8 নম্বর প্রশ্ন দেখো যে কোন ফাংশনটির জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টি 2 এটা সত্য হয়। এটা ছিল আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটি অন্তরীকরণের যে প্রশ্নটি এসেছিল, এটা অবশ্যই একটু মানে সময় লাগবে আর কি। দেখো অ্যাডমিশানে যে সবই প্রশ্ন খুব সহজ করে নিতে পারবা, অল্প সময়ে পারবা, সেটা কিন্তু না। অ্যাডমিশান কি, কোনো প্রশ্নতে টাইম কম লাগবে, কোনো প্রশ্নতে টাইম বেশি লাগবে, এভাবেই কিন্তু আমাদের সলভ করতে হবে। কিন্তু এভারেজে আমাদের অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি অ্যান্সার দিতে হবে, তাই না? তো দেখো ভাইয়া, এই যে এই প্রশ্নটি ছিল কোন ফাংশনটির জন্য এইটা ইকুয়াল টু, এটা সত্য হবে। তো এই জিনিসটা আসলে কি, যে 4টা অপশান ছিল, সেই 4টা অপশান থেকেই কিন্তু টেস্ট করে মান বের করে দেখতে হবে যে কোনটা আমাদের সত্য হচ্ছে। তো এই প্রশ্নটা একটু জটিল, মানে একটু সময় লাগবে আর কি। তো এখান থেকে আমরা দেখো যে আমরা যে অপশানটা, এখান থেকে আমরা বি নাম্বার যে অপশানটা ছিল সেটা নিয়ে আমরা প্রথমে মান বের করব। ওয়াই ইকুয়াল কজ ইনভার্স এক্স তার উপর স্কোয়ার, এটা নিয়ে দেখব যে এইটা 2 হচ্ছে কিনা। আর অন্য এখানে আরেকটা কনসেপ্ট তোমাকে একটু খেয়াল করতে হবে, যে এরকম একটা প্রাথমিক আইডিয়া নিতে হবে যে ভাইয়া এটা তো 4টা দিয়ে আমাদের টেস্ট করতে হবে, তো আমরা কোনটা নিব। তো এখানে প্রাথমিক আইডিয়া এই জিনিসটা আমরা নিতে পারি। অন্য যে 3টা আমাদের মান ছিল সেখানে কিন্তু আমাদের স্কোয়ার যুক্ত মান ছিল না, শুধুমাত্র আমাদের হচ্ছে যেমন কজ ইনভার্স এক্স ছিল, ট্যান ইনভার্স এক্স ছিল, কোয়াট ইনভার্স এক্স ছিল, শুধু স্কোয়ার যুক্ত মান ছিল না। এই জন্য আমরা ওগুলোকে নিই নাই, কারণ স্কোয়ার যুক্ত মান আছে, কারণ এই যে এখানে দেখো এই স্কোয়ার আছে, ওকে, তাহলে স্কোয়ার আছে, এই জন্য আমরা স্কোয়ার যুক্ত মানটা নিলাম। এখন কথা হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে কি, এটাকে 2 বার অন্তরীকরণ পর্যন্ত আমাদের করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে। কি ক্লিয়ার? তো এবার দেখো আমরা এটাকে যদি আমরা প্রথমে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি মান পাই। দেখো ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করো তাহলে সেটা কি হয়, y1 হয়, ওকে। এবার কজ ইনভার্স এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি অন্তরীকরণ করতে চাও তাহলে এটাকে আমরা ধরে নিব এক্স তার পাওয়ার n, তাহলে এক্স পাওয়ার n এর অন্তরণ, দেখো এর অন্তরজ কি ছিল, এক্স পাওয়ার n এর অন্তরজ ছিল n এক্স n-1, তাহলে 2-1 মানে কত, 1। এখন কথা হলো ভাইয়া যে এই জিনিসটা কিন্তু x ছিল না, এই জিনিসটা x ছিল না। যদি x না থাকে তাহলে আবার কি করতে হবে, তার অন্তরীকরণ বের করতে হবে। তাহলে এই জিনিসটা যেহেতু x নয়, তাহলে এটাকে আমরা এখন অন্তরীকরণ করব। তাহলে cos ইনভার্স x এর অন্তরীকরণ কি হবে, -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো এটাকে যদি আমরা এই দিকে পার করে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে √1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, ওকে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এদিকে পার করে দিলাম, তাহলে এখানে -1 ছিল, তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে গেল, ওকে। এখন আমরা এই √টাকে উঠাতে চাই, তাহলে √টাকে উঠানোর জন্য আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে এটাকে যদি বর্গ করে দিই তাহলে কি হবে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার হলো, আর এখানে হয়ে যাচ্ছে কি y1 স্কোয়ার ইকুয়াল, তাহলে -2 তার উপর স্কোয়ার, তাহলে 4, আর কজ ইনভার্স এক্স তার উপর কি হবে বলো তো, স্কোয়ার, ওকে। এখন আমরা এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল 4, দেখো তো ভাইয়া কজ ইনভার্স এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কজ ইনভার্স এক্স স্কোয়ার, দেখো তো কজ ইনভার্স এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা y লিখতে পারি না, তাহলে আমরা এখানে y লিখে দিলাম, কারণ এর পরিবর্তে আমরা y লিখতে পারি, তাই না, ওকে। এবার এখন দেখো এটা আমরা কয়বার অন্তরজ করেছি বলো তো, একবার অন্তরজ করেছি। আমাদের অন্তরজ করতে হবে কয়বার, 2 বার। এই যে দেখো ডি স্কোয়ার ওয়াই আছে না, তাহলে 2 বার অন্তরজ, তাহলে এখন আমরা আবার এটাকে অন্তরজ করি, ওকে। তাহলে আমরা যদি এটাকে আবার অন্তরজ করি তাহলে এখন কিভাবে আমরা বের করতে পারি, দেখো এই অংশটাকে আমরা ধরলাম ইউ
আর এই অংশটাকে আমরা ধরলাম বি। তাহলে ইউ ইন্টু ভি এর অন্তরীকরণের সূত্র আমরা সবাই কিন্তু জানি যে ইউ ইন্টু ভি এর অন্তরীকরণের সূত্র কী ছিল? ইউ 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ডি বাই ডিএক্স ভি, অর্থাৎ ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ। তাহলে দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি y1 স্কোয়ার এর অন্তরীকরণ করি, তাহলে y1কে আমরা x ধরলাম, তার পাওয়ার n, তাহলে এর অন্তরজ কী হবে? 2x n মাইনাস 1, তাহলে 1 থাকলো, এটা x নয়, তাহলে y1 ছিল x নয়, তাহলে আবার কি করতে হবে? তার অন্তরজ, তাহলে y1 এর অন্তরজ কী হবে? y2। এটা আমরা কিন্তু পেলাম। ওকে, এবার দেখো প্লাস, এরপরে কী কাজ আমাদের? এরপরে যেটা অংশ যে ভি ডি বাই ডিএক্স ইউ, তাহলে দেখো আমরা যদি এখন ভি নিই, তাহলে ভি বলতে y1 স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স ইউ, তাহলে এর যদি আমরা এখন অন্তরজ বের করি, তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার এর অন্তরজ কী হবে? মাইনাস 2x। এটা কি ক্লিয়ার? এখন দেখো আমাদের এখানে ছিল কি 4y, তাহলে 4y এটা আমরা যদি এখন অন্তরজ করি, ওকে, তাহলে এটা যদি অন্তরজ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এখান থেকে আমরা পাচ্ছি 4 এর যদি আমরা অন্তরজ নিই তাহলে 4 এর এখানে 4 ধ্রুবক 4 থেকে গেল, আর আমরা ওয়াইকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি y1, এটা আমরা কিন্তু পাচ্ছি। কি ক্লিয়ার? এখন দেখো এবার আমরা যদি এই জিনিসটা থেকে এখন আমরা দেখো তো ভাই 2y1 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 উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি না? আমরা যদি উভয় পক্ষ থেকে 2y1টা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এবার মাইনাস, কারণ প্লাস আর মাইনাস মাইনাস হয়ে গেল, 2y1 বাদ দিয়েছিলাম, তাহলে থাকলো কি বলো তো? y1 ইন্টু এক্স, তাহলে আমরা প্রথমে এক্স ইন্টু y1 বললাম, ইকুয়াল দেখো 2y1 বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে থাকছে কি বলো তো? শুধুমাত্র 2 থাকছে না? দেখো ভাই আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। কারণ কি আমরা এখন এটাকে লিখতে পারি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মানে হচ্ছে 2 বার অন্তরীকরণ, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু y1 মানে হচ্ছে একবার অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 2। দেখো আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কি কমপ্লিট? তাহলে দেখো আমরা এই বি নাম্বার অপশানে যেটা ছিল সেটা থেকে কিন্তু আমরা এটা সত্য হয় কি না সেটা আমরা দেখে নিলাম। ওকে, তাহলে আমাদের এই যে প্রথম পত্র থেকে 8টি প্রশ্ন এসেছিল এমসিকিউতে, আমরা কিন্তু এটা সলভ করলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো এতক্ষণে সলভ করলেন, মানে আপনার সলভ করতে তো অনেক সময় লেগে গেল। ভাই আমি তোমাদের বুঝাচ্ছি, তার জন্য কিন্তু সময় লাগছে, কিন্তু আমি যখন একা একা সলভ করব পরীক্ষার হলে তখন কিন্তু আর এত সময় লাগবে না। এই বিষয়টাই কিন্তু তোমাদের হতে হবে, এই ব্যাপারটা যখন তোমাদের হবে যে তোমরা যখন একা একা সলভ করবা পরীক্ষা দিবা তখন তোমাদের সময় লাগবে না, খুব অল্প সময়ে পেরে নিচ্ছ, তাহলেই কিন্তু তোমরা অ্যাডমিশানে চান্স পেয়ে যাবা। ওকে, তাহলে আমাদের প্রথম পত্র এমসিকিউ সলভ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। তাহলে আমরা এবার এখন আমরা প্রথম পত্র থেকে তো আমরা কমপ্লিট করলাম, এখন আমরা দ্বিতীয় পত্রের এমসিকিউগুলো দেখব। তাহলে দ্বিতীয় পত্র থেকে দেখো আমরা দ্বিতীয় পত্রের সলভগুলো করি। দ্বিতীয় পত্র থেকে প্রথম যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি ছিল এটা যে কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য 2x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0 এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে। 4 গুণের সমান হবে। ওকে, এই ছিল প্রশ্ন। ভাইয়া আমরা এখন দ্বিতীয় পত্র এমসিকিউ সলভ করব, দেন দ্বিতীয় পত্র এমসিকিউ সলভ করা হয়ে গেলেই আমরা কিন্তু রিটেন অংশ সলভ করব। অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার যে রিটেন প্রশ্নগুলো এসেছিল সেইগুলো কিন্তু আমরা সলভ করব। ওকে, তোমরা অবশ্যই কিন্তু আমার ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমার ক্লাসটি তোমরা প্রত্যেকেই শেয়ার করে দাও।
তোমাদের ফ্রেন্ডদের তোমরা শেয়ার করো, মেনশন করে দাও, যাতে আমার এই ক্লাসটি সবাই দেখতে পাই। ওকে, এবার আমরা এটা সলভ করি। দেখো যে কে এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে। অর্থাৎ দেখো ভাইয়া, এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল 2x² - kx + 1 = 0, এর একটি মূল যদি হয় আলফা, আর একটি মূল হতো কি 4α², অর্থাৎ একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান এটা। তো এখন কথা হচ্ছে ভাইয়া যে কে এর মান আমরা কোনটা ধরব। যদি আমরা এখানে আলফা মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল এভাবে আমরা বের করি তাও হবে, কিন্তু আমরা যদি অপশান টেস্ট করি তাহলে কিন্তু খুব সহজে এখানে মানটা চলে আসবে। ওকে, তাহলে এখন আমরা অপশান দেখি। এখানে আমাদের কে এর মানের জন্য 4টা অপশান দেওয়া ছিল, তার মধ্য থেকে বি নাম্বার অপশানে আমাদের 3 উত্তরটি ছিল। তো আমার কাছে মনে হলো 3 উত্তরটি হতে পারে, আমরা 3 উত্তর দিয়ে সলভ করি। এভাবে কিন্তু একটা একটা করে টেস্ট করবা, যার জন্য হবে সেটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, তাহলে এটা যেহেতু কে এর মান, আমরা এই সমীকরণটাতে কে এর মানটা বসাই দিই। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, 2x² - 3x + 1 = 0, এটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এখন দেখো ভাই, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, 2x² - 3x + 1 তাহলে -2, এখান থেকে আমরা পাচ্ছি 2x² - 2x - x আর প্লাস হচ্ছে 1 = 0। যদি আমরা এটাকে মিডিল টার্ম করি তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো x - 1, আর এখান থেকে পাচ্ছি 2x - 1 = 0। আমরা এই ব্যাপারটা পাচ্ছি। তো এখান থেকে আমরা মান বের করতে পারি যে x এর মান কত আসছে বলো তো ভাইয়া, 1, আর এখান থেকে আরেকটা x এর মান কত আসছে দেখো তো, 1/2। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে x এর মান দুইটা পেলাম, এই দুইটাই আমাদের মূল না? তো আমরা দেখি ওই কন্ডিশনটা মানছে কিনা, যে একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হচ্ছে কিনা আমরা দেখি। ভাই দেখো যে এই মূলটাকে যদি আমরা আলফা ধরে নিই, আলফা ইকুয়াল যদি 1/2 হয় তাহলে 4 × α², এর ফলাফলটা কত হচ্ছে দেখো তো, 4 × α² মানে কত, 1/4 ইকুয়াল কত, 1। দেখো তো ভাইয়া, এই 1টা কি এই 1টা নয়? দেখো আমরা কিন্তু কে এর মানটা অপশান থেকে টেস্ট করে খুব সহজে কিন্তু এই প্রশ্নটি আমরা সলভ করে নিতে পারলাম। ওকে, তাহলে দেখো যে সবগুলো প্রশ্নই যে তোমাকে মূল নিয়মে সলভ করতে হবে সেটা কিন্তু নয়, কারণ এমসিকিউ যেহেতু দেখতে হবে যে আমরা মূল নিয়মে সলভ করলে খুব সহজেই পারবো না এমসিকিউটা টেস্ট করে, অপশানটা টেস্ট করে আমরা সলভ করব, এই বিষয়গুলো কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নতে যাই। তাহলে এবার পরবর্তী প্রশ্ন, পরের যে প্রশ্ন আসছে আমাদের ত্রিকোণমিতি থেকে, এখান থেকে 2 নাম্বার প্রশ্ন আসছে আমাদের যে কোসেক স্কোয়ার tan ইনভার্স 1/2 - 3 sec স্কোয়ার cot ইনভার্স √3, এটা এর মান কত, এরকম আমাদের এই প্রশ্নটা এসেছিল। তো এখান থেকে আমাদের অপশান যেটা ছিল, এতে ছিল আমাদের হচ্ছে 15, বিতে ছিল আমাদের 2/9, সিতে ছিল আমাদের 1, আর ডিতে ছিল আমাদের 25। 4টা অপশান দেওয়া ছিল। তো আমরা এখন দেখব যে এখান থেকে কোন অপশানটা আমাদের জন্য সঠিক হয়। ওকে, তো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করব যে আমরা প্রথমে এই জিনিসগুলোকে আমরা ভেঙে নেব, ইনভার্স যুক্তগুলোকে। কেন ভাঙবো? কারণ ভাইয়া ওটাকে সূত্রে কনভার্ট করা যায় কি না সেটা আমরা দেখব। তো এখান থেকে দেখো আমরা কোসেক স্কোয়ার এটাকে রেখে দিলাম, কোসেক স্কোয়ার ট্যান ইনভার্সকে যদি আমরা কট ইনভার্স করি তাহলে এখান থেকে আমরা কি পাই, কট ইনভার্স, ট্যানকে কট বানালাম মানে কি থেটাটা চেঞ্জ হয়ে যায় না, তাহলে এখানে কি হবে 2 হয়ে যাবে, অর্থাৎ লব হর হবে, হরটা লব হয়ে যাবে, তাই না, -3 সেক স্কোয়ার। কট ইনভার্সকে যদি আমরা ট্যান বানাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ট্যান ইনভার্স 1/√3, এটা আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যদি সূত্র বসাই দিই, দেখো কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা, তাহলে এর পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারি, কোসেক স্কোয়ার থেটা মানে হচ্ছে 1 + কট স্কোয়ার থেটা, এটা ছিল কিন্তু আমাদের সূত্র। ওকে,
যে কোসেক স্কোয়ার থেটা এর সূত্র কি ছিল 1 প্লাস কট স্কোয়ার থেটা। এটা কিন্তু মনে রাখবা যে কোসেক স্কোয়ার এটাকে যদি আমরা থেটা ধরি তাহলে এর সূত্র কি 1 প্লাস কট স্কোয়ার থেটা। ওকে, এবার 3 থাকলো। এখন আমরা যদি সেক স্কোয়ার থেটা এর যদি সূত্র বসাতে চাই তাহলে এর সূত্র ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে সেক স্কোয়ার থেটা এই টোটালটাকে আমরা ধরে নিলাম থেটা। তাহলে সেক স্কোয়ার থেটা এর সূত্র কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে থেটাটা কি দেখো ট্যান ইনভার্স 1/√3, এটা ছিল আমাদের থেটা। কি ক্লিয়ার? সূত্র বসাই দিলাম। এখন ভাইয়া মানগুলো বসাই দিব আমরা। তাহলে এখানে ছিল 1 প্লাস কট, আর কট ইনভার্স আর কট যদি কেটে যায় তাহলে থেটা থাকে কত 2। তাহলে এই থেটাটা বসলো, তার উপরে স্কোয়ার ছিল এখানে, এই জন্য স্কোয়ারটা এখানে বসে গেল। ওকে, এবার 3 দিয়ে যদি গুণ করি -3 × 1 তাহলে -3 প্লাস, তাহলে কি হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স আর ট্যান কেটে গেল, তাহলে থাকছে কি থেটা হচ্ছে 1/√3 তার উপর স্কোয়ার। তাহলে 1/√3 আর এখানে যে স্কোয়ারটা আছে সেটা তার উপর বসে গেল। এখন এটাকে যদি আমরা ভাইয়া সলভ করি তাহলে আমাদের ফলাফলটা আসবে 1। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের সি নাম্বার অপশনে কিন্তু দেওয়া ছিল। কি ক্লিয়ার? দেখো খুব সহজেই কিন্তু আমরা এই যে ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি থেকে যেটা এসেছিল দ্বিতীয় পত্রে, আমরা কিন্তু সলভ করে নিলাম। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। এভাবে আমাদের দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ মোট এসেছিল 60টি। আমরা একে একে 60টি প্রশ্ন সলভ করার পরে আমরা কিন্তু রিটেন প্রশ্নটাও আমরা কিন্তু আজকে সলভ করে নিব। এবার চলে আসো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দেখো আমাদের প্রশ্ন ছিল একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, উৎকেন্দ্রিকতা কত? এটা আমাদের বের করতে বলেছে। আমরা কিন্তু প্রত্যেকে ভাইয়া উপকেন্দ্র এর চিত্র আমরা জানি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরও সূত্র আমরা জানি, বৃহৎ অক্ষ এটা আমরা জানি, আমরা ধরে নিব। মনে করো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের এটা ছিল আমাদের, এটা হচ্ছে বৃহৎ অক্ষ, আমরা বৃহৎ অক্ষকে ধরলাম। আর এই জায়গা ছিল মনে করো উপকেন্দ্র এস, এই জায়গাটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা কিন্তু জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমরা জানি কি 2b²/a, এটা কিন্তু আমরা জানি। আর দেখো বৃহৎ অক্ষ, তাহলে বৃহৎ অক্ষ কি বলো তো? এটা হচ্ছে বৃহৎ অক্ষ, তাহলে এটা হচ্ছে 2a, এটা যদি এখান থেকে a হয় তাহলে টোটালটা কি হচ্ছে 2a, তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে কি 2a। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল, দেখো প্রশ্ন মতে আমাদের যেটা ছিল প্রশ্ন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে দেখো তো ভাইয়া 2b²a = 2a × 1/2, ওর অর্ধেক ছিল না? তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করি, এটাকে যদি এটাকে এদিকে পাঠাই দিই, 2 আর 2 কেটে গেল, ডান দিকে থাকলো 1, তাহলে b²/a² = 1/2 থাকে। দেখো এই মানটা আমরা বের করলাম, এই 2কে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম। কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন দেখো ভাইয়া আমাদের বের করতে বলেছে কি উৎকেন্দ্রিকতা। তো আমরা কিন্তু উৎকেন্দ্রিকতা সূত্র জানি যে a > b হলে, এত যদি হয় অর্থাৎ বৃহৎ অক্ষ a আর ক্ষুদ্র অক্ষ b যদি এটা হয়, তাহলে উৎকেন্দ্রিকতা এর সূত্র আমাদের ছিল E = 1 - ছোটোটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়োটার উপর স্কোয়ার। তাহলে এখন আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে এখানে 1 - আমরা কি পাচ্ছি দেখো b²/a², এর মান কত ছিল 1/2। এই টোটালটাকে যদি আমরা ফলাফল করি তাহলে 2 - 1, তাহলে আমরা পাচ্ছি 1/√2। এটাই ছিল কিন্তু আমাদের উত্তর, যে উৎকেন্দ্রিকতা কত পেলাম 1/√2। কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো আমরা কিন্তু বেসিক কনসেপ্ট বারবার বলছি, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, টোটাল বইটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে প্রশ্ন পড়া মাত্রই যাতে আমাদের মাথায় চলে আসে যে আমরা কোন সূত্রটা বসাবো।
তাই না? তো এটা কখন আসবে? যখন তুমি ভালো করে প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু পারা যাবে না। অবশ্যই তোমাকে এই মূল জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে দেখো এবার আমরা পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি। এবার পরবর্তী প্রশ্ন আমরা যদি সলভ করতে চাই, আমাদের 4 নম্বর যে প্রশ্নটা এসেছিল যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2n ও 2√2n বলদ্বয়ের লব্ধি 2√5n এত হলে তাদের মধ্যবর্তী দূরত্ব। এটা ছিল আমাদের প্রশ্ন। তো দেখো যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন ও 2√2 নিউটন বলদ্বয়ের লব্ধি এত হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব না, মধ্যবর্তী কোণ কত? তো এটা একদম সিম্পল একটা প্রশ্ন, কারণ এই সূত্রটা আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে করতে এটা মুখস্থ হয়ে গেছিলো। এই সূত্রটি সিম্পল সূত্র, যে এটা হচ্ছে আমাদের লব্ধিকে আমরা লিখি আর দ্বারা। এটা হচ্ছে আমাদের একটা বল, এটা হচ্ছে পি, এটা আরেকটি বল, সেটা হচ্ছে কি কিউ। আর আমরা সূত্র জানি যে আমরা যখন সামান্তরিকের যে সূত্রটি, সেটা কিন্তু আমরা জানি যে r² ইকুয়াল হচ্ছে p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখন ভাই আমাদের কি বের করতে হবে? আলফা এর মানটি কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তো আলফা এর মানটি যদি আমরা বের করতে চাই, তো এখন দেখো আলফা এর মানটি আমরা কিভাবে বের করব? আমরা মানগুলো বসাই দিই। r², তাহলে 2√5 তার উপর স্কোয়ার ইকুয়াল p², তাহলে 2² প্লাস q², তাহলে 2√2 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু p এর মান 2 ইন্টু q এর মান 2√2 cos আলফা। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে 8√2 cos আলফা ইকুয়াল হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? cos আলফা ইকুয়াল 1/√2, আর 1/√2 এর পরিবর্তে আমরা বলতে পারি যে cos আলফা ইকুয়াল cos 45 ডিগ্রি, তাই না? তাহলে অতএব আলফা ইকুয়াল কত আসছে আমাদের? 45 ডিগ্রি। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, যে আলফার মান আমরা কত পেলাম? 45 ডিগ্রি। তো দেখো আমরা এই যে সামান্তরিক সূত্র, এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা আলফা এর মানটি বের করে নিতে পারলাম। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নতে যাই। এবার পরবর্তী স্বপ্ন দেখো, যে শুধু ঢাকা ভার্সিটির স্বপ্ন দেখলেই হবে না। ঢাকা ভার্সিটির স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও, তাহলে কি করতে হবে? পরিশ্রমী হতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া স্বপ্ন দেখাটা ঠিক না। ওকে, তাহলে তোমরা বেশি বেশি করে স্বপ্ন দেখবা, আর স্বপ্ন দেখলে সেটা পূরণ করার জন্য কি করতে হবে? বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। ওকে, তোমরা বেশি পরিশ্রমী হও, এই পরিশ্রমই তোমাদের কি করবে? সাফল্য নিয়ে আসবে। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি। 5 নম্বর প্রশ্ন, 1/x প্লাস a মাইনাস bx সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক? এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে কোনটি সঠিক। অর্থাৎ দেখো একটা সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক। 4টা অপশান দেওয়া ছিল। তো এখন মূলদ্বয় যেহেতু সমান বলেছে, মানে এই সমীকরণের দুইটা যদি মূলদ্বয় সমান হয়, যদি মূলদ্বয় সমান হয় তাহলে আমরা কি করতে পারি? দেখো যে মূলদ্বয় সমান হলে আমরা জানি যে মূলদ্বয় সমান কখন হবে? যখন ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক অর্থাৎ ডি এর মানটা কি হবে? 0 হবে। নিশ্চয়কটা কি হবে? 0 হবে। এটা কিন্তু আমরা জানি যে নিশ্চয়ক যদি 0 হয় তাহলে সেটা আমাদের কি হবে?
এই মূলদ্বয় সমান হবে। তাহলে এখন একটা জিনিস দেখো যে এই যে সমীকরণটা, এই সমীকরণ যেহেতু আদর্শ সমীকরণ হয়ে নাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই সমীকরণটাকে আদর্শ সমীকরণ বানাতে হবে, দেন আমরা নিশ্চয়ক জিরো ধরবো। কারণ তার আগে কিন্তু আমরা জিরো ধরতে পারবো না, কারণ আদর্শ সমীকরণ হয়ে নাই। তাহলে কি করতে হবে, আমাদেরকে আদর্শ সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এখন আমরা আদর্শ সমীকরণ তৈরি করি। দেখো এইটা ছিল আমাদের প্রশ্ন 1/x প্লাস a মাইনাস bx। এটাকে যদি আমরা আদর্শ সমীকরণ তৈরি করতে চাই, তাহলে দেখো যে আমরা যদি আদর্শ সমীকরণ, অর্থাৎ এটা আমরা যদি আদর্শ সমীকরণ তৈরি করতে চাই, তাহলে এখন আমরা এখান থেকে লসাগু নিই x। তাহলে যদি x লসাগু নিই, তাহলে দেখো এখানে থাকে 1 প্লাস ax মাইনাস bx স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে এদিকে পার করে দিলাম, তাহলে থাকলো 1 প্লাস x মাইনাস bx স্কোয়ার ইকুয়াল 0। এখন কথা হচ্ছে ভাইয়া, যার পাওয়ার সর্বোচ্চ থাকে তাকে কিন্তু আমরা কি বানাই, পজিটিভ, অর্থাৎ যে পজিটিভ অংশ বানাই। তাহলে এখানে দেখো x এর পাওয়ার 2 আছে না, তাহলে এটাকে আমরা পজিটিভ বানাবো। তাহলে আমরা কি করব, আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো bx স্কোয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটি হচ্ছে আমাদের কি আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন যেহেতু বলেছে যে এই সমীকরণের মূলদ্বয় সমান, তা মূলদ্বয় সমান কখন হবে, আমরা জানি যখন নিশ্চয়ক বা পৃথায়ক ইকুয়াল হবে 0, আর ওই নিশ্চয়ককে আমরা ডি দ্বারা লিখি যে ডি ইকুয়াল 0। তাহলে আমরা এখন নিশ্চয়ক বের করি। আমরা জানি নিশ্চয়কের সূত্র প্রত্যেকে জানি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল হচ্ছে কত, 0। এখন দেখো ভাই, এখানে কিন্তু আমরা এটা সূত্র বসালাম, এটা কিন্তু ছিল কি, এইটা হচ্ছে কিন্তু সূত্র, ওকে। এখন আমরা বি স্কোয়ার এর মানটা কত হবে, বি কি, বি ছিল এক্স এর সহগ। তাহলে দেখো বি এর মান কত, এ মাইনাস এ তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কি ছিল, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত ভাইয়া, বি। তাহলে বি ইন্টু সি, সি কী ছিল বলো তো, সি ছিল ধ্রুবক। তাহলে ধ্রুবকটা এখানে কত বলো তো, -1 ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4b ইকুয়াল হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের উত্তর, এটা আমাদের একটা অপশানে ছিল, ওকে। তাহলে দেখো যে এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করছি, এবং সলভ করার জন্য কি করতে হবে, অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, ওকে। তোমরা মূল বইটা যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, ওকে। এবার আমরা পরবর্তী প্রশ্ন চলি, আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি। এখন দেখো যে আমরা পরবর্তী প্রশ্ন, আমরা 6 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নটা সলভ করি। 6 নাম্বার প্রশ্ন ছিল y স্কোয়ার ইকুয়াল 8x প্লাস 2y মাইনাস 9 পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক, এইটা আমরা বের করব। তো দেখো y স্কোয়ার ইকুয়াল 8x প্লাস 2y মাইনাস 9 পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্র স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই সমীকরণটাকে প্রথমে পরাবৃত্তের মূল যে সমীকরণ ছিল সেই সমীকরণে আমরা এটাকে কনভার্ট করি। তাহলে মূল সমীকরণটা কি, দেখো আমরা y যুক্তগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে y স্কোয়ার মাইনাস 2y 8x মাইনাস 9। পরাবৃত্তের মূল সমীকরণ কি ছিল, x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4ay অথবা y স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4ax, এই দুইটা সূত্র ছিল। এখন দেখো এই দুইটা সূত্রের মধ্যেই যে কোনো একটা আমরা কনভার্ট করব, ওকে। তাহলে এখন দেখো এখানে যদি আমরা a স্কোয়ার মাইনাস 2a b যদি 1 ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকেও আমরা যদি এখানে প্লাস 1 নিলাম না, তাহলে ডান দিকেও আমরা প্লাস 1 নিই, তাহলে 8x মাইনাস 9 প্লাস হচ্ছে 1, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই টোটালটা আমরা সূত্র বসায় দিতে পারি। সূত্রটি কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, এখান থেকে দেখো 8x মাইনাস 8, আমরা যদি 8টাকে কমন নিই তাহলে x মাইনাস 1, এটা আমরা কিন্তু বলতে পারি, তাই না। তাহলে 8 যদি কমন নিই তাহলে x মাইনাস 1 হয়,
এখন দেখো এটাকে আমরা কিন্তু মূল সমীকরণে কনভার্ট করব, অর্থাৎ কি দেখো তো 4ax এই আকারে আমরা নিব। তাহলে আমরা যদি 4ax আকারে নিতে চাই তাহলে এটাকে আমরা বলতে পারি না যে এই জিনিসটাকে ধরে নিলাম আমরা y, তাহলে y স্কোয়ার ইকুয়াল এটাকে 8কে যদি আমরা 4 ইন্টু 2 ইন্টু এই জায়গাটাকে আমরা যদি ধরে নিই x, তাহলে এটাকে আমরা লিখতে পারি না। দেখো তো ভাইয়া, তাহলে এখানে দেখো y মাইনাস 1কে নিলাম y, x মাইনাস 1কে নিলাম x, ওকে। আর এই যে 2, এই 2টা আমাদের এখন কি হয়ে গেল বলো তো, a হয়ে গেল। কি দেখো y স্কোয়ার ইকুয়াল 4ax আমাদের পরাবৃত্তের মূল সমীকরণে কনভার্ট হয়ে গেছে না। এখন আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা এটা প্রত্যেকেই জানো। দেখো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল যে আমরা a0, এটা কিন্তু আমাদের সূত্র ছিল। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, a0, ওকে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু a0 ছিল, a মানে কি, এটা x এর মান, আর এটা কার মান বলো তো, এটা হচ্ছে y এর মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল a আর y ইকুয়াল হচ্ছে 0। তাহলে x এর মানটা আমরা বসাই দিই। x এর মান কি ছিল ভাই, x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 ইকুয়াল এর মান কত ছিল, 2। তাহলে এখান থেকে আমরা পেলাম x ইকুয়াল হচ্ছে 3, এটা একটা উত্তর পেলাম x এর মান। এবার আমরা যদি y এর মানটা বের করি, দেখো y কি ছিল, y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব y ইকুয়াল কত পাচ্ছি ভাই, 1। এই যে দেখো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে নিলাম। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত ছিল, যে 3 আর হচ্ছে 1, 3 আর 1, এটাই কিন্তু আমাদের উত্তর ছিল। কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার আমরা পরবর্তী প্রশ্ন, আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় পত্রের 7 নম্বর প্রশ্ন আমাদের এমসিকিউ এর, এটা কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন, ওকে। লাস্ট প্রশ্ন এমসিকিউ থেকে যেটা এসেছিল সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো তোমরা প্রত্যেকেই স্বপ্ন দেখো যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, এবং এই যে প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করো, তাহলে দেখবা যে তোমাদের চান্স হয়ে গেছে। এবার আমরা লাস্ট প্রশ্ন ঢাকা ভার্সিটির, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 8 অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয় কত, এটা আমাদের বের করতে বলেছে। অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয় মানে কি, অধিবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু দুইটা হবে। অধিবৃত্তের শীর্ষবিন্দু হবে কয়টা, দুইটা। তো আমি যখন তোমাদের একাডেমিকে ক্লাস নিয়েছি, অ্যাডমিশনের জন্য ক্লাস নিয়েছি, আমি তোমাদের চিত্র একে দেখাই দিয়েছিলাম। তো ওই বিষয়গুলো দেখো যে আমরা অধিবৃত্তের শীর্ষবিন্দু কয়টা পাবো, দুইটা। স্থানাঙ্ক কয়টা পাবো, দুইটা। তো আমরা অধিবৃত্তের এই যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে আমরা কি করব, অধিবৃত্তের মূল সমীকরণে কনভার্ট করব। তো অধিবৃত্তের মূল সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা কিন্তু ছিল অধিবৃত্তের মূল সমীকরণ, ওকে। তো আমরা এই সমীকরণটাকে অধিবৃত্তের মূল সমীকরণে কনভার্ট করি। এখন দেখো এটা আমরা যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা এক্সগুলোকে একদিকে নিব, ওয়াইগুলোকে আমরা আরেক দিকে নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 3y স্কোয়ার প্লাস হচ্ছে 8, এটা আমরা নিলাম। এখন এটাকে আমরা সূত্র তৈরি করতে চাই, তাহলে সূত্র যদি তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, ওকে। তাহলে এখানে +1 আমরা নিয়েছি না, তাহলে এদিকেও আমরা +1 নেব। তাহলে 3y স্কোয়ার প্লাস 8 প্লাস 1, এটা আমরা নিলাম। এখন আমরা কি পাবো, দেখো এটাকে আমরা সূত্র বসাই দিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র কি বলো তো ভাইয়া, a মাইনাস b তার উপর হোল স্কোয়ার। এবার এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল কি হবে, 9। এখন কথা হচ্ছে যে আমাদের এই সূত্রতে কনভার্ট করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা 9কে যদি 9 দিয়ে, কারণ সমানের পরে অধিবৃত্তের আদর্শ সমীকরণে সমানের পরে অলওয়েজ কি থাকবে, 1। তাহলে এখানে 1 নিয়ে আসতে হলে 9 দিয়ে আমরা কি করব, আমরা সবগুলোকে ভাগ করে দেবো। তাহলে আমরা ভাগ করে দিই, 9 দিয়ে যদি ভাগ করে দিই এটাকে, তাহলে দেখো কি থাকে, x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 মাইনাস 3y স্কোয়ার বাই 9 ইকুয়াল হচ্ছে কত বলো তো, 1। এখন আমরা প্রাপ্ত ফলাফলটি যদি এদিকে লিখি, দেখো
আমরা এক্স মাইনাস ওয়ান এই জিনিসটাকে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে আমরা 3 স্কোয়ার বলতে পারি, 9কে 3 স্কোয়ার বলতে পারি। 3 আর 9 যদি কেটে যায় তাহলে এখানে শুধুমাত্র কি থাকে বলো তো ভাই? 3। কিন্তু আমাদের বি স্কোয়ার বানাতে হবে, তাহলে এখান থেকে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, 3কে যদি আমরা বি স্কোয়ার বানাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে -3 তার উপর স্কোয়ার, তাহলে দেখো যে √3 তার উপর স্কোয়ার, তাহলে √কে আমরা স্কোয়ার করলে কি হয়? রুটটা কেটে যায়। ইকুয়াল হচ্ছে দেখো এখানে 1, দেখো এটা কিন্তু আমার আদর্শ সমীকরণ চলে আসছে, তাই না? এখন অধিবৃত্তের শীর্ষবিন্দু দ্বয়, তো শীর্ষবিন্দুর সূত্র কি ছিল? এখান থেকে দেখো শীর্ষবিন্দু এর আমাদের সূত্র ছিল +-a0, এটা কিন্তু আমাদের সূত্র ছিল +-a0। আমাদের অধিবৃত্তের সূত্র কিন্তু এটাই ছিল যে +-a0, অর্থাৎ এখানে আমরা +-a অর্থাৎ এটা বলতে পারি x +-a আর y হচ্ছে 0। এখন আমরা যদি x এর জায়গায় x এর মানটা বসাই, xটা কোনটা বলো তো ভাই? x - 1, তাহলে x - 1 +- এর মান কত? 3, এটা হচ্ছে আমাদের এর মান। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3, অর্থাৎ এখান থেকে আমরা x এর মান যদি আমরা প্লাস দিই, অর্থাৎ এই দিকে যদি প্লাস মানটা নিই, প্লাস মান নিলে আমরা x এর মান পাচ্ছি, এখান থেকে প্লাস মান নিলে x এর মান পাচ্ছি 4, আর যদি মাইনাস মান নিই তাহলে x এর মান পাচ্ছি আমরা -2, দুইটা মান পেলাম। আর y = 0 যেহেতু ধরেছিলাম, এখানে y বলতে এই y ছিল, তাহলে y এর মানটাই 0 ছিল। তাহলে এখন যদি আমরা শীর্ষবিন্দুদ্বয় বের করতে চাই তাহলে আমরা শীর্ষবিন্দুদ্বয় কী কী পাচ্ছি? এখান থেকে শীর্ষবিন্দু একটা আমরা x এর মান পাচ্ছি 4, y এর মান পাচ্ছি কত? 0, আবার একটা x এর মান কত পাচ্ছি? -2, আর y এর মান কত পাচ্ছি আমরা? 0। এই দুইটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। কি ক্লিয়ার? তো দেখো ভাইয়া, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে যে পরীক্ষাটা এসেছিল এমসিকিউ, 15টি এমসিকিউ আমরা সলভ করলাম। তো এখান থেকে তোমরা যে বিষয়টা শিখবা যে সেটা হচ্ছে কি, যে মূল প্রশ্নগুলো, অর্থাৎ বইটা ভালো করে পড়তে হবে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের বই থেকে কমন এসেছে, তাই না? তো এবার আমরা যে আমাদের 15টি প্রশ্ন সলভ করলাম এমসিকিউ প্রশ্ন, এখন আমরা রিটেন প্রশ্ন সলভ করব। আমাদের রিটেনে 4টি প্রশ্ন এসেছিল, প্রথম পত্র থেকে 2টি, দ্বিতীয় পত্র থেকে 2টি। ওই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তোমরা প্রত্যেকেই 1 মিনিট চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভেবে নাও যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। আর যারা পরীক্ষা দিবা সামনে, তারা চিন্তা ভাবনা করো যে ঢাকা ভার্সিটি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু যখনই চোখ খুলবা তখনই কিন্তু কি হবে, যে আমাদের চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে যেতে হবে। এই স্বপ্ন দেখো, তাহলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবা। যে এমন একটা স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নের জন্য আমাদের ঘুম হবে না, যে সারাক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে আমাকে ওখানে যেতেই হবে, ওখানে পড়তেই হবে, আমাকে পড়তেই হবে। শুধু তোমার এই টেনশনটাতেই তোমাকে অস্থির করে ফেলবে। এই স্বপ্ন দেখো, তাহলে কিন্তু তোমরা সাকসেস হতে পারবা। তাহলে এখন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো আমরা প্রথম পত্র থেকে যে রিটেন 2টা প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন আমরা এখন সলভ করব। রিটেন প্রশ্ন অর্থাৎ লিখিত যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা এখন সলভ করি। আমাদের 1 নম্বর প্রশ্নটি ছিল এরকম যে এর মান দেওয়া ছিল আমাদের হচ্ছে 1 2 3, এটা এর মান। আর বি এর মান দেওয়া ছিল 2 4 6 3 6 9 1 2 3, এটা ছিল আমাদের বি ইন্টু এর মান, অর্থাৎ বি আর এ এর গুণফল। আমাদের প্রশ্ন ছিল যে বি ম্যাট্রিক্সটি কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো ভাই, যে বি ম্যাট্রিক্স, যেহেতু বি ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের সাথে কি হয়ে আছে? গুণ হয়ে আছে, তাই না? তো আমরা কখন মানে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। আমরা গুণের কন্ডিশন কিন্তু জানি, যে অবশ্যই গুণের কন্ডিশনটা কি জানি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়
তাহলে আমরা গুণ করতে পারবো। আর এই যে এ দুইটা দেখো তো বি ইন্টু এ গুণফল না, গুণফলের অর্ডারটা কত বলো তো 3/3। তাহলে দেখো যে আমরা যদি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স বা এখানে যেটা ছিল বি আর এ এর গুণফলের অর্ডার হচ্ছে 3/3। আবার এ ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে দেখো, এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে একটা সারি 3টা কলাম, তাহলে এটা দেওয়া ছিল 1/3। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া বি এ ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো পাবো আমরা সেটাকে আমরা কি ধরবো, কত অর্ডারের নিব। তো দেখো তো ভাইয়া যে এটাকে যদি গুণ করতে চাই তাহলে এটা যেহেতু সারির মান 1, তাহলে বি ম্যাট্রিক্সেরও কলামের মানটা কত হতে হবে 1 হতে হবে, তাহলে এটা হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে ফলাফলটা তো 3/3 অর্ডার হতে হবে, তাহলে এখানে তো একটা 3 আছে, তাহলে এটা কত হবে বলো তো ভাই 3। তাহলে এই যে দেখো এর দুইটার জন্য গুণ করতে পেলাম আর 3/3 হচ্ছে গুণফলের অর্ডার, তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের বি এর ভুক্তিগুলোকে আমাদের ধরে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো যে এ যেহেতু দেওয়া ছিল 1 2 3, এটা এ দেওয়া ছিল। এখন বি এই ভুক্তির যে এই বি ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আমরা এখন ধরে নিব সেটা কত অর্ডারের হবে দেখো 3/1, 3/1 অর্থাৎ 3টা সারি হবে আর একটা কলাম হবে, 3টা সারি হবে একটা কলাম হবে। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি এক্স ওয়াই জেড, এটাকে আমরা কিন্তু বি এর মান ধরে নিলাম। ক্লিয়ার? এখন আমরা ফলাফল, তাহলে এই ফলাফল যা ছিল 2 4 6 3 6 9 1 2 3, এটা আমরা নিলাম। এখন দেখো ভাই এটা যেহেতু এটা গুণ করতে পারছি তাহলে আমরা এখন গুণ করি, একটা সারি দিয়ে সবগুলো কলামকে গুণ, তাহলে এক্স 2x, তারপরে কি পাচ্ছি আমরা 3x। ওয়াই দিয়ে যদি এই 3টা সারিকে গুণ করি 3টা কলামকে, তাহলে ওয়াই ওয়াই 2y 3y, ওয়াই 2y আর হচ্ছে হ্যাঁ 3y। এবার যদি আমরা জেড দিয়ে গুণ করি তাহলে এখানে কি হবে জেড 2z 3z, এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম ইকুয়াল। এবার এই ম্যাট্রিক্স যেটা ছিল সেটা থেকে গেল 2 4 6 3 6 9 1 2 3, এই ম্যাট্রিক্সটাকে আমরা রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া যে এই যে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলো তো, সমান ম্যাট্রিক্স না? দেখো ম্যাট্রিক্সের সমতা আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সের যদি আমরা জানি কি যে বর্গ ম্যাট্রিক্স হয়, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা যদি একই হয় তাহলে সেটা কি হবে সমান ম্যাট্রিক্স হবে। আর সমান ম্যাট্রিক্সের আমরা আরও কন্ডিশন জানি যে অনুরূপ ভুক্তিগুলো কি হয় সমান হয়। তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে কি আমরা বলতে পারি না যে এক্সের মানটা 2 হবে, ওয়াইয়ের মানটি 3 হবে আর জেডের মানটি কত হবে 1, এটা আমরা বলতে পারি। এখান থেকে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ফলাফলটা কি পাচ্ছি দেখো যে এখান থেকে আমরা ফলাফল পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল হচ্ছে 3 আর জেড ইকুয়াল কত পাচ্ছি আমরা 1। ওকে, এটাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি 2 3 1, এটাই ছিল আমাদের উত্তর। ওকে, তাহলে দেখো যে ম্যাট্রিক্স থেকে যে প্রশ্নটি রিটেনের জন্য এসেছিল আমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নটি আমরা সলভ করে নিতে পারলাম, তাই না? এবার আমরা পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি। এবার পরবর্তী যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখো যে পরের যে প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 1 এবং 2y ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 1 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এইটা আমরা কিন্তু এখন বের করব। ওকে, অর্থাৎ একটা জিনিস খেয়াল করো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এই মানটা দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, আর 2y ইকুয়াল এক্স মাইনাস 1 এই মানটা দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা কিন্তু সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। তো এখন দেখো যে আমাদের চিত্রটা কি হবে যে কোন অংশটার ক্ষেত্রফল। মনে করো যে এটা একটা পরাবৃত্ত দেওয়া আছে, অর্থাৎ এইটা পরাবৃত্ত, আর একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, তাহলে এই যে পরাবৃত্তের এই জায়গাটা ছেদবিন্দু, তাই না? এই জায়গাতে ছেদ করলো, এই ছেদবিন্দুটা আমাদের প্রথমত বের করতে হবে।
আবদ্ধ অংশের ক্ষেত্রফল বলতে আমাদের বলেছে এই অংশের ক্ষেত্রফল, এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। তো এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা এক্সের মানটা বের করব, অর্থাৎ এই বিন্দুতে এক্সের মান আর এই বিন্দুতে এক্সের মান, তাহলে কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে আমরা দুইটা সমীকরণ ধরে নিই, যে যদি এটাকে একটা সমীকরণ আমরা ধরি, তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ যদি নিই, তাহলে দেখো y ইকুয়াল এখান থেকে আমরা পাচ্ছি √x-1। যদি এখান থেকে আমরা সমীকরণ একটা ধরি, তাহলে y ইকুয়াল আমরা কত পাচ্ছি x-1/2। তাহলে এখান থেকে দেখো এটাও হচ্ছে y এর মান, এটাও হচ্ছে y এর মান। তাহলে আমরা যদি এখান থেকে দুইটা মানকে ইকুয়াল ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাই, যে √x-1 ইকুয়াল হচ্ছে x-1/2, এটা আমরা পাচ্ছি। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে x-1 ইকুয়াল এখানে বর্গ করলে a² - 2ab + b² আর ডিভাইডেড বাই থাকছে কত 4। এখান থেকে যদি আমরা x এর মানটা সমাধান করে এখানে যদি আমরা x এর মানটা বের করি, তাহলে x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 1 আর হচ্ছে 5। এটা তোমরা x এর মান পাবা দুইটা। ওকে, অর্থাৎ x এর এই লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে কত 5, এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল বের করব যে আমাদের যেটা পরাবৃত্তের যে সমীকরণ ছিল এটা থেকে আমরা এই সরলরেখার এই অংশটুকু বাদ দিয়ে দিব। তো আমরা বাদ দিব কিভাবে? এখান থেকে দেখো আমরা যদি এখন বাদ দিতে চাই, অর্থাৎ ক্ষেত্রফলটি বের করতে চাই, অতএব ক্ষেত্রফল আবদ্ধ অংশের ক্ষেত্রফল। ওকে, যে ক্ষেত্রফল ইকুয়াল আমরা এখান থেকে এখন লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1 আপার লিমিট হচ্ছে 5 আর লোয়ার লিমিট হচ্ছে 1, অর্থাৎ 1 থেকে 5। এবার এই অংশ থেকে আমরা হচ্ছে √x-1 মাইনাস এই অংশটা x-1/2। ওকে, আর এই টোটালটাকে আমরা dx, এটা ইন্টিগ্রেশন করে আমরা ফলাফলটা এখন বের করে নিতে পারবো। ওকে, তাহলে এখন যদি আমরা এটার ফলাফল বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু ইন্টিগ্রেশনে জানি যেটা আমাদের মান ছিল সেই মানটাকে এটা বসাই দিলাম 1 5। এই √টাকে যদি এখন ভেঙে নিতে চাই, তাহলে 1 - 1 তার পাওয়ার হচ্ছে 1/2। এবার দেখো মাইনাস, তাহলে এটা আমরা পাচ্ছি কত x/2 মাইনাস আর মাইনাস প্লাস 1/2, তাই না? তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে আমরা পাচ্ছি dx, এটা আমরা পেলাম। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই? দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ইন্টিগ্রেশন যদি আমরা নিয়ে নিই, তাহলে ইকুয়াল আমরা ইন্টিগ্রেশন করলে এখান থেকে পাচ্ছি যে আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এরপরে এই অংশটাকে যদি ইন্টিগ্রেশন করি, এটাকে আমরা x ধরবো, x⁴n। তাহলে এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x পাওয়ার হচ্ছে n+1। তাহলে n+1 যদি করি আমরা, তাহলে এখানে 3/2 ডিভাইডেড বাই n+1, তাহলে এখানেও কত পাচ্ছি আমরা 3/2 মাইনাস এখানে দেখো x পাওয়ার n, এর মান কত 1, তাহলে x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি কত x²/2। তাহলে x²/2 আর ইন্টু 2, তাহলে এখানে কত হচ্ছে 4। ওকে, এবার প্লাস এখন দেখো ভাই এখানে লবে আছে 1, তো 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? 1কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা x লিখলাম আর ডিভাইডেড বাই এখানে কত ছিল 2, তাহলে আমরা 2 লিখে রাখলাম। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, আমরা লিমিট যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা আমরা বসালাম 1 আর হচ্ছে 5, এটা আমরা বসাই দিলাম। এখন এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তো ভ্যালুগুলো আমরা কিভাবে বসাবো? এই এক্সের জায়গাগুলোতে প্রথমে 5 বসাবো মাইনাস এক্সের জায়গাগুলোতে আমরা 1 বসাবো। তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করতে উপরে নিয়ে যেতে চাই, আমরা হর থেকে যদি লবে কনভার্ট করে দিই, তাহলে আমরা কি পাবো ভাইয়া? দেখো এটা উল্টে যায়, তখন উল্টে যায় এখানে কি হবে? এখানে হয়ে যাবে 2/3, এটা এদিকে যে 2/3। এবার আমরা এখান থেকে যদি এই 5 মানটা বসাই, তাহলে 5 - 1 3/2 মাইনাস এখানে আমরা মান বসাই, তাহলে 5²/4 প্লাস 5/2, এটা আমরা একটা মান বসালাম। ওকে,
মাইনাস, এরপরে আমরা কি করব, এরপরে আমরা 1 এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। প্রথমে যেটা আপার লিমিট থাকবে সেই ভ্যালুটা আমরা এই ইকুয়েশানে বসানোর পরে মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা আমরা এই ইকুয়েশানে বসাই দিব। তাহলে এখন আবার আমরা যদি লোয়ার লিমিটটা এখানে দিই তাহলে এটা আবার পাচ্ছি 2/3, 1 - 1 3/2 মাইনাস 1/4 প্লাস 1/2, এটা আমরা পেলাম। এখন এটাকে যদি তুমি ইকুয়েশান করো, এই মানগুলো যদি তুমি বের করো, তাহলে এখান থেকে আমাদের যে ফলাফলটা আসবে সেই ফলাফলটি আসবে 4/3 বর্গ একক। এটাই হবে কিন্তু আমাদের উত্তর। কি ক্লিয়ার হয়েছ? দেখো যে এই প্রশ্নটি, যে আমাদের ইন্টিগ্রেশন থেকে যে প্রশ্নটি এসেছিল আমরা কিন্তু খুব সহজেই আমরা বের করে নিতে পারলাম। তো এখানে বের করার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। ওকে, সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এগুলো সলভ করতে পারবো। তাহলে এই যে প্রথম পত্র থেকে আমাদের যে দুইটা প্রশ্ন এসেছিল সে দুইটা প্রশ্ন আমরা সলভ করলাম। এখন আমরা দ্বিতীয় পত্র থেকে যে দুইটা প্রশ্ন আমাদের রিটেনে এসেছিল সে দুইটা প্রশ্ন আমরা এখন সলভ করব। দেখো সবাই কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, তাই না? যে ধৈর্যশীল হবে, পরিশ্রম করে যাবে, তারাই কিন্তু বিভিন্ন ভালো ভালো জায়গায় তারা কিন্তু চান্স পাবে। না পড়ে কিন্তু ভাই কেউ ভালো জায়গায় চান্স পায় না। এখন মনে করো অনেকে এরকম ভাবে, আর এই এমসিকিউ তো দাগাতে হয়, ইচ্ছা মতো দাগাই দেবো। আবার অনেকে কি করে ভাই, পরীক্ষার হলে বসে বসে টচ করে যে কোনটা দিব, ক দিব না খ দিব, টচ করে, তাই না? তো ভাই এগুলো করে কিন্তু কখনো অ্যাডমিশানে চান্স পাওয়া যাবে না। ওকে, তো অ্যাডমিশানে চান্স পেতে হলে কি করতে হবে, তোমাকে প্রথম থেকেই তোমার মাইন্ড সেট আপ দিতে হবে যে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়বো, তাই না? আমি হচ্ছে রুয়েটেই পড়বো, আমি বুয়েটেই পড়বো, এরকম তোমাকে মাইন্ড সেট আপ দিতে হবে। আর মাইন্ড সেট আপ দিয়ে পড়াশোনা করতে হবে। ভাইয়া তোমরা শুধু একটা বিষয় খেয়াল করবা, যে এই যে বাবা মায়ের দিকে তোমাদেরকে শুধু দেখতে হবে, যে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য পড়তে হবে। এখন মনে করো যে কষ্ট করে পড়াশোনা করছো, চান্স পেলে না, তখন কি যে তোমার বাবা মাকে কিন্তু অপমানিত হতে হবে। তো মনে করো যে বাজারে যাচ্ছে, কি জিজ্ঞাসা করছে তোমার ছেলে কোথায় চান্স পেলো, তো তখন কি হবে বলতে পারবে না, তখন কী বলবে, এভাবে মাথা নিচে করে নেবে। তো বাবা মায়ের মাথাটা যাতে কখনোই নিচু না হয় এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এটাই শুধু তোমাদেরকে ভাবতে হবে পড়ার টেবিলে, যে আমি যদি ভালো করে না পড়ি, আমি যদি ভালোভাবে না চান্স পাই ভালো জায়গায়, তাহলে কি হবে, আমার জন্য আমার বাবা মাকে অপমানিত হতে হবে, তাই না? তো অবশ্যই আমরা সন্তান হিসাবে কি করব, বাবা মাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় আমরা রাখার চেষ্টা করব। আর এটার জন্য আমাদের কি করতে হবে, প্রচুর পরিশ্রমী হতে হবে, তাই না? তো এখন আমরা দেখো পরবর্তী যে দ্বিতীয় পত্র থেকে রিটেন যে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এখন একটু সলভ করি। আমাদের ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা এখন সলভ করব। সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 এর মান কত, এটা ছিল আমাদের প্রশ্ন। তো এখন দেখো যে আমরা যদি এই প্রশ্নটি সলভ করতে চাই, আমাদেরকে কিন্তু এটা থেকে সাইন ইনভার্স থেটা প্লাস কজ ইনভার্স থেটা দুইটাকেই কিন্তু আমরা প্রথমে ট্যান ইনভার্স এর ফর্মুলায় কিন্তু আমরা নিয়ে যাব। তো ট্যান ইনভার্সের ফর্মুলায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে চিত্র অঙ্কন করব। এটা থেকে একটা চিত্র তৈরি করব, ওটা থেকেও কিন্তু একটা চিত্র তৈরি করব। ওকে, তো এখানে যে মানটা দেওয়া আছে দেখো, সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো লম্ব বাই অতিভুজ। এখন আমরা এর জন্য ভূমি বের করব। তো ভূমিটা কি হবে, এর জন্য যদি আমরা ভূমি বের করি তাহলে ভূমি হবে 3। এই চিত্র দেখো কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 2 আর অতিভুজ কত, √5। এখান থেকে আমরা লম্ব বের করব, তাহলে লম্বর মানটা কত হবে 1। এখন এটা আমরা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে ভাইয়া যে আমরা অলওয়েজ ইনভার্সযুক্ত যে সাইন কজ দিয়ে যদি থাকে আমরা সেগুলোকে ট্যানের সূত্রতে নিয়ে যাব। ট্যানের সূত্রতে নিয়ে গেলেই আমরা কিন্তু সহজে বের করতে পারবো। তাহলে এখন এটা থেকে যদি আমরা সাইন ইনভার্সটাকে পরিবর্তন করে আমরা যদি ট্যান ইনভার্স নিয়ে যাই, তাহলে ট্যান ইনভার্স আমরা জানি ট্যান সমান কি বলো তো, লম্ব বাই ভূমি, তাহলে 4/3 এটা একটা পাচ্ছি। এবার প্লাস
এটা থেকে আমরা ট্যানে নিয়ে যাই, তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, এটা আমরা পেলাম। ওকে, এখন দেখো এখান থেকে একটি সূত্র মনে রাখলেই সবগুলো অঙ্ক পারা যায়। সেই সূত্রটাই হচ্ছে এটা, যে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে এর সূত্র যদি আমরা এখন নিতে চাই, তাহলে সূত্রটি হবে ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, 1 মাইনাস এ ইন্টু বি। তাহলে এখান থেকে আমরা যে ফলাফলটা পাবো ট্যান ইনভার্স এই টোটালটা আমরা পেয়ে যাব 11/6 ইন্টু 3/1। যদি তুমি এটাকে সলভ করো তাহলে এরকম টাইপের মান পাবা। এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 11/2। এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই সলভটা বের করে নিলাম। আর এই প্রশ্নটি কিন্তু আমাদের বই থেকে হুবহু প্রশ্ন আসছে। তো তোমরা যদি বইটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভাইয়া সলভগুলো করতে পারবা। এবার আমাদের হচ্ছে রিটেন অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন যে প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন আমরা এখন সলভ করব। লাস্ট প্রশ্নটি ছিল এরকম, 4 নম্বর প্রশ্ন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এর মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে দেখাও যে 12b স্কোয়ার ইকুয়াল 49ac। এটা ছিল আমাদের প্রশ্ন। তো এখন দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে। তো আমরা এখান থেকে জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ সেহেতু এর মূল কয়টা হবে? 2টা হবে। তো 2টা মূল দেখো অনুপাত দেওয়া আছে 3-4, তাহলে এখান থেকে আমরা ধরতে পারি একটা 3 আলফা, একটা হচ্ছে 4 আলফা। এখন একটা দ্বিঘাত সমীকরণে 2টা মূল দেওয়া থাকলেই আমরা প্রথমে যে কাজটা করে নিব সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। তো আমরা যদি মূলদ্বয়ের যোগফল বের করি, দেখো 3 আলফা প্লাস 7 আলফা ইকুয়াল, সূত্রটি কি ছিল আমাদের? সূত্রটি ছিল -x এর সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যে আমরা যদি এখান থেকে যোগ করি দুইটাকে, তাহলে 7 আলফা ইকুয়াল -b/a, অতএব আলফা ইকুয়াল আমরা পাচ্ছি -b/7a। এটা আমরা আলফা এর মানটা বের করে নিলাম। আমরা কি বের করলাম? মূলদ্বয়ের যোগফল। এখন আমরা কি বের করব? মূলদ্বয়ের গুণফল। তাহলে দেখো আমরা যদি মূলদ্বয়ের গুণফল বের করতে চাই, অর্থাৎ 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল, তাহলে মূলদ্বয়ের গুণফলটা কি হবে? ধ্রুবক ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ। তাহলে কি ছিল ভাই বলো তো? a। এখান থেকে আমরা কত পাচ্ছি? 12 আলফা স্কোয়ার ইকুয়াল c/a। এখন ভাইয়া আমরা যদি আলফা এর জায়গায় আলফা এর মানটা বসাই দিই, 12 মাইনাস b/7a তার উপর স্কোয়ার ইকুয়াল c/a, এটা আমরা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো আমরা যদি এই জিনিসটাকে সলভ করি তাহলে কিন্তু আমাদের যেটা আমাদের দেখাতে বলেছে আমরা কিন্তু বের করে নিতে পারবো। দেখো 12 ইন্টু এটাকে যদি স্কোয়ার করো তাহলে b স্কোয়ার ডিভাইডেড বাই 7 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা 49 পেয়ে যাচ্ছি, আর a স্কোয়ার থাকছে ইকুয়াল হচ্ছে c/a। এখন দেখো ভাই আমরা যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, 12 b স্কোয়ার থাকলো ইকুয়াল এই টোটালটাকে এদিকে নিয়ে যাই, তাহলে দেখো a স্কোয়ার উপরে নিচে a কেটে যায়, তাহলে এখান থেকে আমরা পাবো 49ac। দেখো আমরা এটা কিন্তু আমরা বহুপদী সমীকরণ থেকে খুব সহজেই কিন্তু আমরা এই দেখাও যে এই প্রশ্নটা আমরা সলভ করলাম। তো দেখো ভাইয়া এই যে আমাদের যে ম্যাথের যে প্রশ্নটি এসেছিল এমসিকিউ এবং রিটেন, তোমাদের আমি ডিটেলস অর্থাৎ যেভাবে আমরা এমসিকিউ আর সিকিউ পরীক্ষায় লিখব A to Z আমি তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। তো আশা করি এই লেকচারটি দ্বারা তোমরা অনেক উপকৃত হবা এবং আমার এই লেকচারগুলো তোমরা অবশ্যই শেয়ার করে দিবা যাতে সবাই আমার এই লেকচারগুলো দেখতে পায়। তোমার ধারাবাহিকভাবে আমি কিন্তু বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি সলভ করব। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।